Again, a very good day, friends, and here is your friend Shoma. আর আজকে আমাদের আর একটা নতুন ভিডিও এসে গেছে, আর এই ভিডিওতে আমাদের গন্তব্যস্থল ছিল মুর্শিদাবাদ। চলুন শুরু করা যাক। আমাদের আজকের যাত্রাটি শুরু হয়েছিল শিয়ালদহ স্টেশন থেকে, শিয়ালদহ লালগোলা স্পেশাল ট্রেনে, যেটিতে করে আমরা বেশ রাতে মুর্শিদাবাদ গিয়ে পৌঁছই। মুর্শিদাবাদ স্টেশনে নেমেই স্টেশনের সামনে থেকে প্রচুর হোটেল পেয়ে যাবেন। সব রকম বাজেটের হোটেলই মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে। আমরা একদম স্টেশনের সামনে একটি হোটেল নিলাম এবং রাত্রিবেলাটা রেস্ট। পরের দিন সকালবেলা উঠে খুব ভোরই আমরা ব্রেকফাস্ট সেরে চা খেয়ে এবং চা খেতে খেতে হোটেলের সুন্দর করিডোর দিয়ে এক ঝলক দেখে নিলাম মুর্শিদাবাদ শহরটাকে। এইবার এখান থেকে আপনারা গাড়ি বা লোকাল টোটো যা হোক কিছু একটা ভাড়া করে শহরটার দেখতে শুরু করতে পারেন। অর্থাৎ এখানে যা যা ঐতিহাসিক সুন্দর ভিউ পয়েন্টস আছে সেগুলো আপনারা দেখতে শুরু করতে পারেন। একটু সকাল সকাল করলে বেটার হয়, একদিনে অনেকটাই বেশ কভার করে নিতে পারবেন। এমনিতে শহরের চারপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো ছড়িয়ে রয়েছে, ভালোভাবে দেখতে 2 দিন 3টে দিন সময় লাগে, মানে 2 দিন এনাফ যে আপনি খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন। তো লোকাল গাড়ি বা টোটো ইজিলি পেয়ে যাবেন এবং খুব দূরত্ব নেই, একটা স্থান থেকে আরেকটা স্থানের ডিস্টেন্সটা কিন্তু খুব এমন কিছু নয়। তো ইজিলি কিন্তু আপনি টোটো করে বেশ ভালোভাবে চারপাশটা দেখতে দেখতে এই জার্নিটা কভার করতেই পারেন। অ্যাজ ইয়োর চয়েস, আপনারা কিন্তু গাড়িও নিতে পারেন। সবথেকে প্রথমেই আমরা যে দর্শনীয় স্থানে যাব, খুব সুন্দর একটি স্থাপত্য কাজ, কাটরা মস্ক বা কাটরা মসজিদ, যেটা মুর্শিদাবাদ রেল স্টেশনের 1600 মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ। এটি 1723 এবং 1724 সাল এই সময়টির মধ্যে তৈরি হয়। এখানে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি রয়েছে বলেও জানা যায়। তো এই কাটরা মস্কটার সৌন্দর্য এখনও কিন্তু অম্লান। খুব সুন্দর একটা গঠনশৈলী, শিল্পরীতি এখানে কিন্তু এলে আপনারা দেখতে পাবেন। মূলত মন্দিরের উপাদান দিয়েই তৈরি হয়েছিল মসজিদটি, এটা মনে করা হয়। তবে নির্মাণ শৈলীটা অপূর্ব, যদিও অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। 5 গম্বুজ বিশিষ্ট মসজিদের 3টি বিধ্বস্ত, 4 কোণে 4টি মিনারের উচ্চতা হবে আনুমানিক 80 ফুট। তার মধ্যে 2টি মিনার কাদের কবলে পড়েছে। মসজিদটিতে একসঙ্গে 700 জন বসে নামাজ পড়তে পারে। এটি শুধু প্রার্থনা গৃহ নয়, নবাবের সাময়িক বসবাসের জন্য এটা একসময় ব্যবহৃত হতো। কালো পাথরের খিলানযুক্ত বিশাল একটি প্রবেশদ্বার রয়েছে। 1897 খ্রিস্টাব্দে যখন ভূমিকম্প হয়েছিল, সেই সময় এই মসজিদটির অনেকখানি ক্ষতি হয়েছিল বলে জানা যায়। অনেকে তো এটাও বলে থাকেন নাকি মক্কার অনুকরণে এই মসজিদটি তৈরি হয়েছিল। তো এটাই প্রথম সবথেকে সুন্দর দর্শনীয় স্থান, যেটি আপনার হোটেল থেকে সবথেকে কাছে, এবং এর চারপাশটা ঘুরে দেখবেন যেন মনে হবে ইতিহাস কথা বলে। সত্যি এই পুরনো স্থাপত্য ভাস্কর্যগুলোর মধ্যে যেন এখনও অনেক কিছু না জানা কথা যেন আমাদের কানের মধ্যে কোথাও না কোথাও থেকে ভেসে আসে। যখন আমরা সেখানে যাই, সেটাকে টাচ করি, সেটাকে ফিল করার চেষ্টা করি। ইতিহাস এইভাবেই কিন্তু কথা বলে। ঠিক এরপরই আবার একটি খুব বিখ্যাত দর্শনীয় স্থল মুর্শিদাবাদের নামটি যেন এই প্যালেস তথা মিউজিয়ামটির সাথে জড়িয়ে রয়েছে। মানে মুর্শিদাবাদ অসম্পূর্ণ এই হাজারদুয়ারি প্যালেস ছাড়া। কলকাতা থেকে 197 কিলোমিটার দূরে বাংলার শেষ স্বাধীন নবাবের স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদ, যা বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত, এবং মুর্শিদ কুলির খাঁর নাম থেকেই এই জেলার নাম হয়েছিল মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের নাম আমরা যখনই বলি, হাজারদুয়ারির কথাই কিন্তু সব থেকে আগে আসে, কারণ এই শহরের সবচেয়ে সেরা আকর্ষণ হলো হাজারদুয়ারি।
1837 সালে নবাব নাজিম হুমায়ুন খানের জন্য 80 ফুট উঁচু 3 তলা গম্বুজওয়ালা এই প্রাসাদটি তৈরি হয়েছিল। আদপে 900টি দরজা হলেও আরও 100টি কৃত্রিম নকল দরজা এই প্রাসাদে রয়েছে, যার জন্য এর নাম হয় হাজারদুয়ারি। প্রাচীন মুর্শিদাবাদের স্মৃতি নিয়ে অপরূপ এক গথিক শিল্পলীতির সমন্বয়ে এই প্রাসাদ তৈরি হয়েছিল, যা বর্তমানে মিউজিয়াম। এর নিচের তলায় তৎকালীন নবাবদের ব্যবহার করা 2700 অস্ত্রশস্ত্র দেখতে পাওয়া যায়, যার মধ্যে আলীবর্দী ও সিরাজের তরবারি, এমনকি যে ছুরিকা দিয়ে মোহাম্মদ বেগ সিরাজকে খুন করেছিলেন তা পর্যন্ত এই সংগ্রহশালায় রক্ষিত রয়েছে। আর এই সুন্দর বিশাল রাজপ্রাসাদের দোতলায় দেখা যায় রূপোর সিংহাসন, যেটি ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। 161টি ঝাড়যুক্ত একটা বিশাল ঝাড়বাতির নিচে সিংহাসনে বসে নবাব দরবার পরিচালনা করতেন। সেই দৃশ্য যেন ইতিহাসের পাতা থেকে কোথাও না কোথাও আপনাদের মানসচক্ষে কিন্তু চলেই আসবে। সম্পূর্ণ হাজারদুয়ারি প্যালেসটি ঘুরতে বেশ কয়েক ঘন্টা সময় লাগতে পারে এবং এক একটা অংশে যেন এক এক রকমের অদ্ভুত অদ্ভুত জিনিস আপনি দেখতে পাবেন, যা কখনো ভোলার নয়। তো বর্তমানে যে সমস্যাটা আছে যে বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখানে একটা যদিও সংগ্রহশালা বানিয়েছে, তবে দুর্বল কাঠামোর জন্য দর্শকদের 3 তলায় উঠতে দেওয়া হয় না এবং শুক্রবার মিউজিয়াম সম্পূর্ণ বন্ধ থাকে। এর পরবর্তী দর্শনীয় স্থল হলো খোশবাগ, যেটা আমরা ভাগীরথী নদীর ফেরিঘাট অতিক্রম করে যাব। এই খোশবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। খোশবাগ, যার অর্থ হচ্ছে সুখের বাগান বা আনন্দ উদ্যান, যা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভাগীরথী নদীর পশ্চিম তীরে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং তৎসহ আরও কিছু বিখ্যাত ব্যক্তির কবরস্থল বা স্মৃতিসৌধ কিন্তু এইখানে রয়েছে। খোশবাগে আফসার রাজবংশের বাংলার নবাব ও তাদের পরিবারের সদস্যদের কবরস্থান, অন্যদিকে জাফরাগঞ্জ সমাধিক্ষেত্রে নাজাফি রাজবংশের মীর জাফর থেকে শুরু করে পরবর্তী নবাব ও তাদের পরিবারের কবর রয়েছে। খোশবাগ নবাব সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী বেগম লুৎফুন্নেসা, নবাব আলীবর্দী খাঁ ও তার মায়ের কবরস্থান বা বিশ্রামস্থল হিসেবে বিবেচিত হয়। এই কবরস্থানের বাগানটি বাংলার প্রথম নবাব আলীবর্দী খান নির্মাণ করেন বলে জানা যায়। এটি প্রাচীরযুক্ত বেড়া দিয়ে গঠিত এবং 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম মীর জাফরের হারেমে যোগ দিতে অস্বীকার করেন এবং ঢাকায় পালিয়ে আসেন। পরে তিনি মুর্শিদাবাদ ফিরে আসেন এবং কথিত আছে যে তিনি খোশবাগে সিরাজের কবর ও 108 ধরনের গোলাপের যত্ন নিয়ে থাকতেন, যা বেশ কয়েক বছর ধরে একসময় বাগানে ফুটেছিল। তিনি খোশবাগের রক্ষণাবেক্ষণের জন্য 1000 ভারতীয় রুপি ব্যয় করেছিলেন বলে অভিযোগও করা হয়ে থাকে এবং পরবর্তীকালে তার মৃত্যুর পরে 1790 সালে তার স্বামী নবাব সিরাজউদ্দৌলার কবরের কাছেই তাকে সমাধিস্থ করা হয়। পরের দ্রষ্টব্য জায়গাটি হলো কাঠগোলা প্যালেস বা কাঠগোলা বাগান। এখানে জানা যায় যে লক্ষ্মীপদ, জগপদ, মহীপদ ও ধনপদ নামে 4 ভাই, তারা অনেকে বলেন যে এরা নাকি বর্গী দস্যু ছিলেন। যাই হোক, অনেকের মতে তারা নাকি এখানকার ব্যবসায়ী ছিলেন। তো তারা জগৎ শেঠের সাহায্যে সেই সময়ে নবাবের কাছ থেকে 1200 টাকায় 32 বিঘার এই বাগানটি কিনে নেন, মূলত প্রাসাদ ও মন্দির নির্মাণের জন্য। আর এই কাঠগোলা প্যালেসে আমরা খুব সুন্দর একটি বাগান বাড়ি এবং জৈন মন্দিরও কিন্তু এখানে আমরা দেখতে পাই। সম্ভবত এটি নির্মিত হয়েছিল বাংলার
নবাবদের রাজত্বকালে, যে সময় বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল এই স্থান। এবং কাঠগোলা বলতে মূলত কাঠগোলা প্রাসাদকেই বোঝানো হয়। এখানে কাঠগোলা উদ্যান, কাঠগোলা মন্দির প্রভৃতি ছিলেন এবং লক্ষ্মীপদ সিং দুগাড় এটি নির্মাণ করেছিলেন বলেও জানা যায়। কথিত আছে এখানে কালো গোলাপের চাষ হলেও এখন এখানে শুধু আম গাছই দেখা যায়। এখানে আদিনাথ বা পরেশনাথের মন্দির রয়েছে। এটি ভগবান আদিশ্বরকে উৎসর্গ করা একটি মন্দির। এই মন্দিরের মূল নায়ক একটি 90 সেন্টিমিটার ভগবান আদিশ্বর পদ্মাসনের ভঙ্গিতে বসে আছেন এবং মূর্তিটি সাদা রঙের। এর পরবর্তী আরেকটি খুব সুন্দর সময় কাটানোর এবং দ্রষ্টব্য স্থল হল মতিঝিল বা মতিঝিল পার্ক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সংযোগের কারণে এটাকে অনেকে কোম্পানির লেকও বলে থাকেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি ঘোড়ার আকৃতির হ্রদ এটি তৈরি করিয়েছিলেন নবাব আলীবর্দী খানের জামাতা নওয়ারিস মোহাম্মদ খান, যেখানে আজ মতিঝিল। মতিঝিল বর্তমানে খুব সুন্দর সংরক্ষিত একটি পার্কে পরিণত হয়েছে, যেটি সম্পূর্ণরূপে ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগে। এখানে গল্ফ কার এছাড়া বেশ কিছু জিনিসের ব্যবস্থা রয়েছে পুরো পার্কটা ঘুরে দেখবার জন্য। এছাড়া আপনি হেঁটেও পুরো পার্কটিকে অনায়াসেই দেখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা ইনফরমেশন এ থেকে অবশ্যই আপনারা গ্যাদার করতে পারবেন। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের সাথে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এ থেকে আপনারা পরবর্তী ভিডিওর যাবতীয় নোটিফিকেশনস পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো আসি, টাটা।